রেকর্ড দুইটারই রেকর্ড হচ্ছে। তোর হচ্ছে ওই ওই অনেক ফাস্টে বলতেছে না, বুঝছ না, অনেক তো তাড়াহুড়ো করে বলতেছিল। এটা তোর হচ্ছে পরীক্ষা তো প্রথমেরটা, 12 মিনিট যেটা হয়েছিল একদম প্রথমে। আর এইটা হচ্ছে 37 মিনিট, মানে জানি পরেরটা। না, তুমি এই এটা রেকর্ডিং হচ্ছে বা এটা ভিডিও হচ্ছে কেমনে 37 তুমি মিনিট। হোয়াটসঅ্যাপ গ্রুপে দিও, হোয়াটসঅ্যাপে দিও ক্লাস শেষ হলে। আচ্ছা, এখন তো রেকর্ড কারণ হচ্ছে, ও আসুক তারপর রেকর্ডটা চালু করি। রেকর্ড চালু করলাম। প্রিপেয়ার প্ল্যানিং করলাম না? হ্যাঁ, প্রিপেয়ার লাইন করতেছি প্রায় ওই সেম, মানে ওই যে নিউট্রাল স্টিমুলি যেমন সাপ, তারপর উচ্চতা, পরে ওই যে স্পাইডার, মাকড়সা, এগুলা দেখে আমরা যে ভয়টা পাই এইটাই। আর আমাদের প্রিপেয়ার করাই থাকে। আগে থেকে আমরা জানি যে এই জিনিসগুলা দেখে আমরা ভয় পাই এইটা। এখানে ওই যে ভিকারিয়াস লার্নিং এটা না যে এক্সপেরিমেন্ট মডেলিং দিচ্ছে, দেখে এগুলা মানে ম্যাম যে ধরবেন। এগুলো তো ধরবে না, এগুলো ধরার টাইম 132 আছে। পেজ। হ্যাঁ, ওকে। এইখানে ওই যে ধরবে বিহেভিয়ারাল থিওরিস, মানে তুই বলবে যে ইটুল বলো, বিহেভিয়ারাল ইটিওলজিটা বলো, তো এখানে বলবি অ্যাভয়েডেন্স কন্ডিশনিং এর মাঝখানে একটু বলবি, মডেলিং এ কিভাবে হয় এটা বলবি, প্রিপেয়ার্ড লার্নিংটা বলবি এখানে আগে থেকেই করা থাকে। পরে 4 নাম্বারটা হচ্ছে এ ডায়াথেসিস ইজ নিডেড। ওরে, এই যে ডায়াবেটিস। প্রিপেয়ার্ড লার্নিং ডাইরেক্ট ডায়াথেসিস, একবার। এই যে পরে গেপটা ডায়াথেসিস নাকি ডায়াবেটিস? ডায়াবেটিস, ডায়াথেসিস, ডায়াথেসিস। ডায়াবেটিস না, এটা ইজ ওকে ডায়াথেসিস ওকে ওকে ইজ ওকে নিডেড। আচ্ছা দোস্ত, মানে ডায়াথেসিস। ডায়াথেসিসটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা আচ্ছা দোস্ত, প্রিপেয়ার্ড লার্নিং আরেকবার, প্রিপেয়ার্ড লার্নিং আরেকবার ও একটু। আচ্ছা, এটা হচ্ছে আগে থেকে, প্রিপেয়ার্ড লার্নিংটা হচ্ছে আগে থেকে। দ্যাট যেমন পিপল টেন্ড টু ফেয়ার, মানুষ মানে ওই যে বয়ের প্রতি একটা যোগ থাকে, অনলি সার্টেন অবজেক্টস মানে কি, অ্যান ইভেন্ট সাচ অ্যাজ স্পাইডার, স্নেকস এন্ড হাইটস, এইগুলা। এখন এইটা যে আগে থেকে আমরা ভয় পাই এইটুকু শুধু বোঝাইছে। আর এমনি যে আনসার্টেন বা আনপ্রিপেয়ার্ড, যেমন ওই যে হুট করে যে আমরা বিদ্যুতের শকটা খাই, এরপরে আমরা বিদ্যুৎ দেখলে ভয় পাই, এই যে এটা হচ্ছে আনপ্রিপেয়ার্ড, এইটুকুই। আর এখানে একটা দিছে, ওই যে এক্সপেরিমেন্ট দিছে, ওইটা ম্যাম ধরবে না, শুধু বলবি প্রিপেয়ার প্ল্যানিংটা, এটুকু বললেই হবে। ওকে, আচ্ছা, মানে এটা আগে থেকেই মানে তৈরি হয়ে থাকে ভয়টা। হ্যাঁ, আমরা আগে থেকে এটার প্রতি ভয়টা পাই। আচ্ছা বুঝছি। তারপরে 4 নাম্বারটা হচ্ছে ডায়াথেসিস ইজ নিডেড। এখানে হচ্ছে মানে এখানে মূল বিষয়টা হচ্ছে এই যে আমরা ভয় পাই, এখানে একটা দিয়ে দিছে, আমি রিডিং করি, সম্পূর্ণ জায়গা লাগবে না, তোরা বুঝছিস, আমি বুঝাই দিতেছি। A final question to be discussed is why some people who have traumatic experiences do not developing and during fears. তাহলে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে কিছু মানুষ যারা ট্রমাটিক এক্সপেরিয়েন্স থাকে, তাদের মাঝখানে কেন ফেয়ারটা হয় না, ডো নট ডেভেলপ এন্ড ডিউরিং ফেয়ার্স, তাদের মাঝখানে কেন ফেয়ার হয় না। যেমন ফর এক্সাম্পল দিয়ে বোঝাইছে 50% অফ দ্য পিপল উইথ সেভার ফেয়ার অফ ডগস, মানে যে 50% লোক যারা মানে কুকুরের প্রতি মানে সেই একটা ভয় আছে, রিপোর্টেড দ্যাট এ প্রিয়র ট্রমাটিক এক্সপেরিয়েন্স, তারা বলছে যে কুকুরের প্রতি তাদের আগে থেকে একটা এক্সপেরিয়েন্স ছিল, যে তারা কুকুর দেখে মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি, প্রিয়র ট্রমাটিক এক্সপেরিয়েন্স ছিল। Yet so did 50% of people who are not afraid of dogs. আবার আর 50% বলছে যে না, এখানে আমরা মানে কুকুরের সাথে আগে আমাদের কোনো ট্রমাটিক এক্সপেরিয়েন্স হয় নাই, কিন্তু এরপর আমরা কুকুর ভয় পাই। তাহলে এর মানে কি, এখানে বলছে এর মানেটা হচ্ছে যে এই যে 50% যারা বাস্তবে কুকুরের সাথে তাদের একটা ভয় ছিল বা একটা এক্সপেরিয়েন্স ঘটে গেছে ট্রমাটিক, তারা তো ভয় পাবেই, তাদের মাঝখানে ফোবিয়া হবে। আর যারা 50% বলছে যে আমাদের তার কুকুরের সাথে কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু এরপর আমরা ভয় পাই, এইটার মানে হচ্ছে যে ভবিষ্যতে আগে আগে যে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, ভবিষ্যতে ঘটতে পারে, এইটার জন্য কুকুর দেখে আগে থেকে একটা ফোবিয়া হয়। এখানে রিডিং করতেছি, বুঝিস যে বিকাম অ্যানশাস, তারা আগে উদ্বিগ্ন হয়ে যায় অ্যাবাউট দ্য পসিবল অকারেন্স অফ সিমিলার ইভেন্টস ইন দ্য ফিউচার, তারা মনে করে যে ভবিষ্যতে আবার এই একই ঘটনা তাদের সাথে ঘটবে, এটার ফলে তাদের মধ্যে আবার ফোবিয়া শুরু হয়। ক্লিয়ার? ডায়াথেসিসটা কি? আরেকবার একটু শর্ট করে জাস্ট বলে দাও আরেকবার। হ্যাঁ, শর্ট করে বলা হচ্ছে যে এই যে যাদের সাথে কুকুর মানে যে কোনো ট্রমাটিক এক্সপেরিয়েন্স ঘটে গেছে, এখানে ওই এটা বলছে, কুকুরের একটা উদাহরণ দিছে যে এটা তো হইলে যাদের সাথে ঘটবে তারা তো তাদের ফোবিয়া তো হবেই। আর এই যে যারা বাকি যারা, তারা বলতেছে কি যে এই যে হইছে বা অন্য কারোর সাথে হইছে,
এটা আমার সাথে ভবিষ্যতে হইতে পারে, এই জন্য তারা ভয় পায় যায়। বা যার সাথে করছে সেও বলতে পারে যে ভবিষ্যতে তো এটা আমার সাথে হইতে পারে, এই জন্য তারা আরো ভয় পায়। এই যে মানে ফিউচারে যে একটা ঘটনা মানে ঘটার সম্ভাবনা আছে, এটাকে বলে ডায়াথেসিস। তাদের সাথে ঘটছে, যাদের সাথে ঘটে নাই, দুইজনের উপরে এক্সপেরিমেন্ট করে দেখছে যে ভবিষ্যতে দুইজনই ভয় পাবে। দুইজনে ভয় পাবে, যা এটা আমার সাথে যে হবে না এমন কোনো গ্যারান্টি আছে? এটা আমার সাথে হইতে পারে। ভবিষ্যতে ভয় পাবে। ভবিষ্যতে ভয় পাওয়ার যে আশঙ্কা থেকে যে ফোবিয়াটা, এটাকে বলে ডায়াথেসিস। ওকে। এটা লাগে এই জায়গায়। ক্লিয়ার? ওকে, ওকে। নেক্সট। আচ্ছা, তারপরে এটা কি, মানে থেরাপিটা কি, বিহেভিয়ারাল? হ্যাঁ, থেরাপি না, Behavioral আরেকটু therapy গুলো? আছে এখানে। ওই যে সোশ্যাল আর কি? থেরাপি আগে না, এখানে আরেকটু আছে। ওই যে সোশ্যাল স্কিলস ডেফিসিয়েন্ট ইন সোশ্যাল ফোবিয়াস। পরের প্যারাতে যাই। আচ্ছা, ঠিক আছে। পাইছি, মাফি পাইছি, এটা নাইট কি? পাইছি। সোশ্যাল হ্যাঁ, পাইছি, স্কিলস পাইছি। এটা কি 5 নাম্বার না? ডেফিসিয়েন্ট। হ্যাঁ, এটা 5 নাম্বার। এইখানে হচ্ছে ওই যে এই সোশ্যাল ফোবিয়া, এখানে স্পেসিফিক ভাবে দিয়েছে সোশ্যাল ফোবিয়া। এখন সোশ্যাল ফোবিয়াটা আমাদের এখানে কেন হয়? সোশ্যাল ফোবিয়াটা আমাদের এখানে এই জন্যই হয় যে আমাদের সোশ্যাল স্কিলস ডেফিসিট, মানে ডেফিসিয়েন্সি থাকে। এই যে আমরা এই যে ভালোভাবে মানে একটা প্রেজেন্টেশন দিতে পারি না, বা খাইতে পারি না, লাইব্রেরিতে যাইতে পারি না, পড়তে পারি না, এগুলা তো আমাদের স্কিলের অভাবের জন্যই হইছে না? এটাই বলছে যে সোশ্যাল স্কিলস ডেফিসিট, মানে ঘাটতি, সামাজিক ওই যে এটার ঘাটতির ফলে আমাদের সোশ্যাল ফোবিয়াসটা হয়। আমি রিডিং করতেছি, বুঝিস। A behavioral model of social phobia considers, এটা কি করা যায়, inappropriate behavior or a lack of social skills। তাহলে সোশ্যাল ফোবিয়াটা কেন হয়? ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে সঠিক আচরণটা আমি করতে পারতেছি না। এ ল্যাক অফ সোশ্যাল স্কিল, অথবা আমার যে সোশ্যাল স্কিলের অভাব আছে, যার ফলে কি হয়, এস দা কজ অফ সোশ্যাল অ্যাংজাইটি, যার ফলে আমার সোশ্যাল অ্যাংজাইটি হয়। ওকে, ওকে, বুঝছি। এখানে কি করে যে অ্যাকর্ডিং টু দিস ভিউ, এই দৃষ্টি হ্যালো? হ্যালো? এই সুমন, তোর কি শুরু হইছে? কই? আসাদ কই? আমি তো শোনা যায়। হ্যাঁ, শোনা যায়। নেটওয়ার্ক তো আমার এখানে ঠিকই আছে। কি করছ হ্যালো? তো? গুতাগুতি করছ না? আমার এখানে টিপাটিপি করছ না তো? না, শোনা যায়। এই বেটা, তুই শোনা সিটে যা, কি শুরু করছিস? শোনা যাচ্ছে, হ্যাঁ, শোনা যাচ্ছে। শুনতেছি, আমি শুনতেছি। তোদের হ্যাঁ, ভিডিওটা আমার দিতে এখানে হবে না? হচ্ছে ভিডিওটা দেওয়ার অ্যাকর্ডিং ব্যবস্থা করতেছি। অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু দিস ভিউ, এই দৃষ্টিভঙ্গিতে কি বোঝা যায়? দ্য ইন্ডিভিজুয়াল হ্যাজ নট লার্ন হাউ টু বিহেভ। এখানে ব্যক্তি মানে জানে না যে কিভাবে আসলে আচরণটা করতে হয়, কিভাবে আমি সবার সামনে খাবো। যেমন আমি ব্যক্তিগত ভাবে যদি বাড়িতে যদি খাই, বাড়িতে খাইলে তো মানে খুব বড় বড় করে মুখে দেই খাবার, বা শব্দ করি করি, পাবলিক প্লেসে তো ওইভাবে ভাই, করি না। সবাই এরকমই, সবাই এরকমই এই করে, যে এইটাই, ইচ্ছা মতো। এই যে এইটাই যে আমি জানি না যে কিভাবে আর কি পাবলিক প্লেসে কিভাবে আচরণটা করতে হয়। এই জন্য আমাদের সোশ্যাল ফোবিয়াসটা হয়, কারণ আমি নিজেই ধরে নিছি আমি পারি না। অথবা অথবা সে কি করে, এই জন্য এই যে সে যে জানে না, এই জন্য সে ফিল করে যে কমফোর্টেবল উইথ আদার্স, সরি, লার্ন হাউ টু বিহেভ সো দ্যাট, মানে কিভাবে আচরণ করতে হয় এটা জানে না, এর ফলে যে মানে অন্যদের সাথে যে মানে ভালো মানে একটা কমফোর্ট ফিল করবে, এটা কমফোর্ট ফিল করার জন্য যে আচরণ জানা দরকার এটা সে জানে না। এই জন্য আমাদের সোশ্যাল ফোবিয়াসটা হয়, সোশ্যাল স্কিলে যদি কিভাবে আচরণ করতে হয়, এর ফলে এটা হয়। এখানে আর কোনো কিছু নাই। এখন আমরা চলে যাব এটা থেরাপি, বিহেভিয়ারাল থেরাপিটা যাই, ফোবিয়ার। ওকে, মাথা আসলে একটু মাথা নাইট পাইছস বিহেভিয়ারাল পাইছি, প্রসেস পাইছি। 135 পৃষ্ঠা। এই যে এখানে আসছে ওই যে সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন। এখানে তোরা বলবে যে তুমি যাও ওই সোশ্যাল প্লেসে যায়া ওই যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে কি, যে তুমি আজকে বলো আজকে ভুল হইতে পারে, কালকে একটু ভালোভাবে বলবা, তারপরে আর একটু ভালোভাবে বলবা। এটা হচ্ছে সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন, মানে ধীরে 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 একটা সিস্টেমে তোমরা নিয়ে যাবে, এটাকে বলে সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন। এটা ফোবিয়ার ক্ষেত্রে বিহেভিয়ারাল অ্যাপ্রোচের ফার্স্ট ট্রিটমেন্ট হচ্ছে সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন। ওকে, এরপরে এখানে আসবে যে ডিপ রিল্যাক্সেশন, রিল্যাক্সেশন থাকবে এখানে।
রিল্যাক্সেশন পাইছি। এরপরে থাকবে রিয়েল লাইফ ফোবিক সিচুয়েশন ক্রিয়েট করবে। এই জায়গায় কি করবে, আমার মাঝখানে রিয়েল লাইফ একটা ফোবিক সিচুয়েশন ক্রিয়েট করবে। এটা ইমাজিনারি থাকবে, মাস্ট বি এটা ইমাজিনারি। মানে ওই যে ভিভো এক্সপোজিওর যেটা as superior when that imaginary stimuli are by definition not the real thing। এখানে আমার এই নিজের মাঝখানে বা যে ভয় পায় তার মাঝখানে বিহেভিয়ারাল সায়েন্টিস্টরা কি করে, একটা কৃত্রিম ভাবে একটা মানে ফোবিক একটা সিচুয়েশন তৈরি করে, এরপরে এটার সাথে সে বলে তুমি এটার সাথে নিজের খাপ খাওয়ায় নাও। এটাকে বলে রিয়েল লাইফ ফোবিক সিচুয়েশন, ওই যে ভিভো এক্সপোজিওরের মতো। আর ওই যে রিল্যাক্সেশন যে বিষয়টা, যে মানে তুমি স্থির আস্তে আস্তে একদমই করো, এখানে যেটা দিছে যে ওই কি হয় ফোবিয়ার ফলে, এখানে দেয় নাই ওয়েল বিং রিল্যাক্সিং প্যাশন ফোবিয়া সেলফ কন্ট্রোল টেন্ডেন্সি টু পেইন ইনক্রিজিং অলরেডি, না এখানে কোনো কিছু দেয়নি। ওই যে আমরা পড়ছি না ইনজেকশনের ফলে বা বিভিন্ন যে ইনজুরির ফলেই হয়, এখানে আরেকটা দিতে পারো যে মাসল রিল্যাক্সেশন। বিহেভিয়ারাল অ্যাপ্রোচের ক্ষেত্রে সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন, রিয়েল লাইফ ফোবিক সিচুয়েশন, রিল্যাক্সেশন, তারপরে রোল প্লে। রোল প্লেটা হচ্ছে যে ওই যে প্রথমে মানে যে প্রথম মানে বাবা হয়, তাহলে তার বাবার ভূমিকাটা পালন করতে হয়, আর সন্তান তার সন্তানের ভূমিকাটা পালন করে। এই জায়গায় যে রোল প্লে অর রিহার্স ইন্টারপার্সোনাল in the consulting room in a small therapy group। এতে যায় যে তুমি নিজে নিজে যখন এই ফোবিক সিচুয়েশন থেকে ওভারকাম করার চেষ্টা করবা, তো ওইখানে তো আমি নিজে আমার রোল প্লে করতেছি, এইটাই ওকে রিয়েল লাইফ এক্সপোজিওর। এখানে 2-3টা বললে হবে, সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন, রোল প্লে, রিয়েল লাইফ এক্সপোজিওর, ভিভো এক্সপোজিওর। এই পরে আছে এখানে দিছে মডেলিং একটা বিষয় দিছে, নাই দর্শক। হ্যালো আচ্ছা, is another technique that uses exposure to fat situation। হ্যাঁ, কত পেজ জানি ওটাই তো ফ্লাডিং, অনেক সময় এটাকে ফ্লাডিং বলে, থেরাপিউটিক। অনেক কিছু বলে। এখানে আর নাই রিল্যাক্সেশন, রিয়েল লাইফ এক্সপোজিওর আর ফোবিক Flooding টা অবজেক্ট কি? প্রেজেন্ট। ফ্লাডিং হচ্ছে তোর এটা কত পেজ flooding is a therapeutic technique in which the client is exposed to the source of the phobia at full intensity। ফ্লাডিং হচ্ছে যে তার মানে 135 পেজ। 135 পেজ। থেরাপিউটিক টেকনিক মানে যেখানে ক্লায়েন্টটাকে একদম পুরোপুরি ফুল ইন্টেন্সিটিতে ফোবিয়া মানে তুই যতটুক যেটা এই দেখে ভয় পাবি এটা সর্বোচ্চ পর্যায়ে ওইখানে এনে দেব। মানে কি আমি 5 মন বোঝা বাইতে পারি, একদম ফুল দিয়ে দিবি। এখানে তোর প্রথমে একদম বেশি দিয়ে দেবে, যে আর বেশি তুই মানে তাহলে সর্বোচ্চ যে মানায় না। হ্যাঁ একদম সর্বোচ্চ একটার লগে মানায় নিতে পারলে পরের গুলার সাথে আমি মানায় নিতে পারবো না, এটাকে বলে ফ্লাডিং। একদম সর্বোচ্চ পর্যায়ে ইন্টেন্সিটি দিয়া যে থেরাপি টেকনিকটা। এখানে আর কিছু নাই, ইনেবল নাই, শেষ, এখানে আর নাই। তাহলে বিহেভিয়ারাল অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা পাইলাম সিস্টেমেটিক ডিসেনসিটাইজেশন, তারপর পাইলাম রোল প্লে, এরপর পাইলাম রিয়েল লাইফ এক্সপোজিওর। আর এই যে মাসল রিল্যাক্সেশন এটা বলতে পারে, যেমন যে ইনজেকশনের ক্ষেত্রে মানে ইনজেকশন দেখলেই আমরা ডরাই যাই, যে এই ব্যাপারটা এখানে মাসল রিল্যাক্সেশন এটা ম্যাম বইয়ে পড়াইছে আর কি এর মধ্যে। মাসল রিল্যাক্স মানে ওই যে ইনজেকশন দেওয়ার আগে আমরা আগে এরকম করে দেই না, তখন রিল্যাক্স রাখে আমরা এটা রিল্যাক্স থাকো, রিল্যাক্স। এরপরে তাহলে দুইটা হলো কগনিটিভ থিওরিজ। কগনিটিভ থিওরিটা এই করে যে আমরা কিভাবে যে পার্টিকুলার ফোকাস অন হাউ পিপলস থট প্রসেস ক্যান সার্ভ অ্যাজ এ ডায়াথিসিস ক্যান অন হাউ থটস ক্যান মেইনটেইন এ ফোবিয়া। মানে আমরা কি মানে মানুষ কিভাবে ধরে নিচ্ছে যে আমরা এই যে ব্যাপারটা করতেছে মানুষ এটা কেমনে দেখতেছে, বা ডায়াথিসিসটা এইটাই বা মানুষ কিভাবে নিতেছে, এইটাই। হ্যাঁ এইটাই। Anxiety is related to being more likely to attend to negative stimuli। এখানে the ambiguous information as threatening and to be
to believe that negative events are more likely to occur in the future. মানে এখানে মনে করা যায় ওই মানে মানুষ অতিরিক্ত নিজেকে জাস্টিফাই করে ফেলে, এই জন্য মনে করা যায় সামনে আমার জন্য সবসময় খারাপ কিছু ঘটতেছে, এরকম মানে একটা ভয় তার মাঝে কাজ করে। যেমন এই যে লেখায় আছে সোশ্যালি অ্যানশাস পিপল, মানে সামাজিক ভাবে যারা উদ্বিগ্ন লোক আছে তারা কি করে আর মোর কনসার্ন, তারা বেশি সচেতন থাকে কি বিষয়ে, অ্যাবাউট ইভালুয়েশন দেন আর পিপল হু আর নট সোশ্যালি অ্যানশাস। তারা যে মূল্যায়নের উপর, যে এই যে আমি এইভাবে খাবো, এইভাবে খাইলে কি বলবে মানুষ, কি দেখবে, মানে কি মনে করতে পারে, এরকম যে মানে অনেক বেশি নিজেরা নিয়ে করে কাটাকাটি করে এইটা। এখানে বলছে মোরে আর ইমাজিন দে প্রেজেন্ট টু আদার্স, ওকে টেন্ড টু বি দেমসেলফ নেগেটিভলি, এবং তারা এখানে এজন্য তারা নিজেদেরকে সবসময় পজিটিভলি ভাবে না, নেগেটিভলি ভাবে, যে এই যে এমনি খাইলে মনে হয় কিরকম মনে করবে, এমনি হাসি দিলে মানে কি হবে, এন্ড এইগুলা। মানে যেমন বলছে যে পারফর্ম ওয়েল ইন সোশ্যাল, মানে তারা যদি ভালো পারফর্মও করে এরপরেও মনে হয় যে তারপরে তাদের কাছে মনে হয় যে না সবাই, তার মনে হয় তাদেরকে খারাপ ভাবে দেখতেছে বা খারাপ ভাবে জিনিসটা দেখতেছে। খারাপ হয়ে গেছে। সো এই যে এরকম করার ফলে তারা কি করে, শাই, তারা লজ্জা ফিল করে, তারপর উইথড্রন হয়ে যায়, তারা মানে সকলের সাথে মিশে না, সোশ্যালি অ্যানশাস মানে সোশ্যাল ভাবে অ্যানশাস হয়ে যায়, এবং তারা ঘরে বদ্ধি হয়ে যায়, তারা বাইরে ওইভাবে মিশে না। এটাকে বলে ওই কগনিটিভ থিওরির যে মূল থিমটা এটা। এখানে হচ্ছে ইরেশনাল, অবশ্যই এগুলা, এই জিনিসগুলো অবশ্যই ইরেশনাল, অযৌক্তিক, কোনো ভিত্তি নাই এগুলা এখানে, আর কোনো কিছু নাই এখানে। মূল বিষয় হচ্ছে যদি বলা কগনিটিভ থিওরির এটা কি, একটা হচ্ছে প্রিডিসপোজিং বায়োলজিক্যাল ফ্যাক্টর কগনিটিভ থিওরিতে, না না বায়োলজিক্যাল ফ্যাক্টর আলাদা না? এটা আলাদা। কগনিটিভ থিওরির কগনিটিভ থিওরির মূল বিষয়টা হচ্ছে আমাকে মানুষ কিভাবে দেখতেছে, এখানে আমি বেশি থাকবো, এভালুয়েটিভ থাকবো, এবং এখানে আমি নিজেকে সবসময় নেগেটিভলি রিপ্রেজেন্ট করব, মনে করবো যে আমার সবাই নেগেটিভলি নিতেছে। কগনিটিভ থিওরির এটা হচ্ছে। এখন এটা থেরাপিতে যাই। কগনিটিভ অ্যাপ্রোচে ওই যে এখানে বলছেই যে ট্রিটমেন্ট ফর স্পেসিফিক ফোবিয়াস হ্যাভ বিন viewed with skepticism because of central করা উচিত না। এই জন্য আমরা কি করবো এখানে, যে ইফ দ্য পারসন অলরেডি অ্যাকনোলেজ, যদি আগেই স্বীকার করে দ্যাট দ্য ফেয়ার ইজ অফ সামথিং হার্মলেস, সে যদি জানে আগে যে এগুলো মানে কোনো নাই, এখানে কোনো ভয় নাই বা ক্ষতিকারক কোনো কিছু নাই, of what use can it be the alter the person thought about it. আচ্ছা, এটা প্রশ্ন, indeed there is no evidence that eliminating irrational beliefs alone without exposure to the fearsome situation reduces phobic avoidance. ওকে, কগনিটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে যে থেরাপিটা বলছে যে এখানে এই যে আমরা যে ইরেশনাল বা ইরেজনেবল যে চিন্তা ভাবনা করি বা এক্সেসিভ চিন্তা ভাবনা করি, এইটা বাদ দেওয়াই যে আমাদের মানে একদম পরিপূর্ণভাবে হবে এরকম না। এটার সাথে থাকতে হবে যে ওই এক্সপোজার টু দা ফেয়ারসাম সিচুয়েশন, মানে যেই ঘটনাগুলো আছে ওইগুলার সম্মুখীন হইতে হবে। যেমন আমি মনে করলাম যে আমি শুধু ভাবলাম যে কগনিটিভ ভাবলাম যে আমাকে দেখতে ভালো লাগতেছে না, বা আমার চুলটা আঁচড়ানো হয় নাই, এরকম না, বা আমি প্রেজেন্টেশন দিতে পারতেছি না, এখানে লোকে কি মনে করবে, এই চিন্তাগুলো বাদ দিলে যে হয়ে যাবে এরকম না। আমাকে প্রেজেন্টেশনও যায় দিতে হবে, যাই ওইটার সাথে এক্সপোজ করতে হবে, এক্সপোজিট করতে হবে দা ফেয়ারসাম সিচুয়েশন, যে সিচুয়েশনটা আমি ভয় পাই ওইটার সাথে আমার নিজেকে এক্সপোজিট করতে হবে, যাতে রিডিউস ফোবিক এভিডেন্সটা কমে। এবং এটা তো বলছে যে আমাদের সোশ্যাল স্কিলটা অবশ্যই বাড়াইতে হবে, সোশ্যাল স্কিল ট্রেনিং আর মোর প্রমাইজিং এখানে বাড়াইতে হবে। এখানে দিছে রিসেন্ট ইয়ার, বর্তমান সময়ে যা কিছু স্বীকৃতি পাইছে দ্যাট মেনি পিপুল, অনেক লোক আছে উইথ সোশ্যাল ফোবিয়াস, যারা সোশ্যাল ফোবিয়াতে ভোগে, হ্যাভ এডুকেট সোশ্যাল স্কিল, তাদের আগে আমরা বললাম যে সোশ্যাল স্কিল নাই, কিন্তু কিছু বর্তমান কিছু রিসার্চ বলতেছে না, যথেষ্ট সোশ্যাল স্কিল আছে, তবুও বাট ওই যে আগে পড়ছিলাম যে সোশ্যাল স্কিল নাই, কিন্তু এখানে বলছে যে আছে, কিন্তু এরপরও ইনহিবিটেড মানে বাধাপ্রাপ্ত হয় সেলফ ডিফেটিং থট, মানে তারা নিজেরাই অতিরিক্ত চিন্তা ভাবনা করে না এটা হবে না,
কিন্তু আসলে আমার প্রেজেন্টেশন দেওয়ার ক্ষমতা আছে বা আমার এই যোগ্যতা আছে, কিন্তু আমার ধারণা এখানে ইভেন্চুয়ালি যে টু এনকারেজ, হ্যাঁ এখানে আর কোনো কিছু নাই, এই দুইটা জিনিসই পরিবর্তন করতে হবে। এক হচ্ছে এই বাজে চিন্তাটা, মানে একদম অযৌক্তিক চিন্তাটা বাদ দিতে হবে, আর এক হচ্ছে এটার সাথে এক্সপোজার করলে বেশি ইফেক্টিভ হয়। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। এরপরে আমরা যাব বিহেভিয়ারাল অ্যাপ্রোচ করলাম, এখন ওই যে বায়োলজিক্যাল অ্যাপ্রোচ। বায়োলজিক্যাল ফ্যাক্টরস এর মাঝখানে আছে প্রিডিসপোজিং বায়োলজিক্যাল ফ্যাক্টর, এর মানে হচ্ছে আগে থেকে। বায়োলজিক্যাল মানে আমাদের ওই যে জৈবিক যে ব্যাপার স্যাপার, আগে থেকে এটা আমাদের ওই যে জিনগত সমস্যা হইতে পারে বা স্ট্রেস, যে এই যে এখানে আছে দুইটা বিষয়, অটোনমিক নার্ভাস সিস্টেমে এবং জেনেটিক ফ্যাক্টরস। অটোনমিক নার্ভাস সিস্টেমের মাঝখানে হচ্ছে যে আমাদের যে বিষয়টা, এটা যে লেখে দিছে, লোকটা নাম বলতে হবে না, যে স্টেবিলিটি লেবিলিটি, এই একটা বলছে যে লেভেল মানে অস্থির আর স্টেবিলিটি মানে স্থির না, লেভেল মানে অস্থির আর স্টেবিলিটি মানে স্থির। এই যে কিছু মানুষ আছে মানে খুব মানে এমনি চঞ্চল, দৌড়াদৌড়ি করে, মানে এক জায়গায় বসে থাকতে পারে না, খুব লাফালাফি করে, এই করে, এইটা। মানে উত্তেজিত হয়ে যায় by a wide range of stimuli, কিছু স্টিমুলি দ্বারা, because of the extent to which the autonomic nervous system is involved in fear and hence phobic, মানে অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে আমাদের ফোবিয়ার এটা কানেক্টেড। এই জন্য মানে হ্যাঁ, তাহলে বায়োলজিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে যদি বলা যায় ফোবিয়ার কারণটা কি, অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে আমাদের ফোবিয়ার কানেকশন আছে। যেমন অটোনমিক লেভেলিটি যেমন এজিউম কনসিডারেবল ইম্পর্টেন্স, কিছু গুরুত্ব বহন করে থাক, এটাকে আর কিছু না। তাহলে বায়োলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে পড়লাম যে আগে থেকেই এটা আমাদের থাকতে পারে প্রিডিসপোজ আমাদের ইয়ের সাথে, যেমন অটোনমিক নার্ভাস সিস্টেমের সাথে এটার ফোবিয়ার কানেক্টিভিটি আছে, এইটাতে হয়, এই কারণে ফোবিয়া হইতে পারে। আর জেনেটিক ফ্যাক্টরস এখানে দিছে ওই যে 64% of patients with blood and injection phobia have at least one first degree relative with some disorder, যাদের ওই যে ইনজেকশনের যে সমস্যা আছে 64% প্রায়, এসব লোকদের অন্যান্য ডিসঅর্ডারের সাথে অবশ্যই সম্পর্ক আছে। এখানে পার্সেন্ট দিছে, পার্সেন্ট পড়ার দরকার নাই। কম্পোনেন্ট এখানে আরেকটা মূল বিষয় হচ্ছে যে টুইন স্টাডি আছে না, এই টুইন স্টাডিদের ক্ষেত্রে জেনেটিকগত যে বিষয়টা, ফোবিয়াটা থাকার পরিমাণ বেশি, আর ফ্র্যাটার্নাল স্টাডি যেটা, ফ্র্যাটার্নাল টুইন যারা এদের ক্ষেত্রে কম। কারণ আমরা জানি যে ওই টুইন স্টাডিজ এখানে আইডেন্টিক্যাল আর ফ্র্যাটার্নাল এর মধ্যে পার্থক্য কি? আইডেন্টিক্যাল আর ওই যে ফ্র্যাটার্নাল হচ্ছে, আইডেন্টিক্যাল এর ক্ষেত্রে হচ্ছে জিনগত কোনো সমস্যা। আমরা যদি ফোবিয়াটা দেখি, ওইখানে যদি যাই দেখি যে পরিবেশের কোনো প্রভাব নাই, তাহলে এটা হচ্ছে আইডেন্টিক্যাল, মানে তাদের জিনগত বায়োলজিক্যাল ভাবেই একজনে ভয় পায় আরেকজনে ভয় পায়। আর যদি যাই দেখি যে ওইখানে বায়োলজিক্যাল কোনো নাই, তাহলে বুঝতে হবে পরিবেশগত, যে একসাথে থাকার পরও, যেমন ওই যে দুইটা আইডেন্টিক্যাল টুইন, একটা ভালো পরিবেশে থাকতে পারে আর একটা খারাপ পরিবেশে থাকতে পারে, তাহলে যা খারাপ পরিবেশ আছে তার মধ্যে কিন্তু একটা নতুন ধরনের ফোবিয়া হইতে পারে। ওকে, বুঝছি। এই হচ্ছে এইটা। তাহলে এসব ওরা আবার দেখে যাচ্ছে। জেনেটিক ফ্যাক্টর এটা না যে বাবার হইছে আমারও হইতে পারে, মার আছে আমারও আছে। এটা হচ্ছে ওই ফোবিয়ার যে বিষয়টা, ওই আইডেন্টিক্যাল হ্যাঁ, ওই যে সিরিয়াল ভাবে ওইভাবে আসবে। এটা তো ওই যে প্রিডিসপোজ ওটা পূর্ব থেকেই সিরিয়াল ভাবে বংশানুক্রমিক। আর আমি যেটা ওই যে টুইন স্টাডি আছে না, একটা হচ্ছে যে আমরা সেকেন্ড ইয়ারে পড়ছি না, যাদের জিনগত প্রায় সম্পূর্ণ মিলে, এই একটা আছে, আর একটা আছে যাদের একটু কম মিলে, ফ্র্যাটার্নাল স্টাডিজ, আর একটা কি যেন পড়ছিলাম, আমি ওইটার কথা বললাম। হ্যাঁ, এবং পরিবেশের কারণেও হতে পারে। যদিও এখানে পরিবেশের প্রভাব না থাকে তাহলে তো এমনি ওই যে জিনগত, আর যদি থাকে তাহলে এটা পরিবেশ এনভায়রনমেন্টাল। আর নাই যেটা বলে আইডেন্টিক্যাল, এটা হচ্ছে যে প্রিডিসপোজ, যেমন আমার দাদার আছে, আমার বাবার হইতে পারে, মানে বংশগত যে বিষয়টা। আইডেন্টিক্যাল এখানে ওই যে ডিসপোজ, ওইটার এটাই বলছে এখানে। ইনহিবিটেড ওয়ার গ্রেটার দেন 5 টাইমস, ওই যে আনইনহিবিটেড চিলড্রেন টু দা ডেভেলপ ফোবিয়া লেটার। তাহলে এখানে এইটুকু, বা রিলেটিভসটাও শেয়ার করতে পারে বিভিন্ন ধরনের। এখন নাইট বুঝছস তিনটা বিষয়। হ্যাঁ, আমি বুঝছি। হ্যাঁ,
একটা হলো না প্রিডিসপোজ, বুঝলে তো অটোনমিক নার্ভাস সিস্টেম, আর একটা হলো জেনেটিক ফ্যাক্টরস। তিনটা আমি হ্যাঁ বলছি। জেনেটিক ফ্যাক্টর। এটাতে হচ্ছে থেরাপি হচ্ছে বায়োলজিক্যাল অ্যাপ্রোচের 134 পৃষ্ঠাতে আছে। এই বায়োলজিক্যাল এর ক্ষেত্রে সবসময় যায় ওই যে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস দেয়, ড্রাগস যেমন ইউজ ওই যে করে। বেনজোদিয়াজিপাইনস, আমি উচ্চারণই করতে পারি না এইটা। আমিও করতে পারি না ভালো উচ্চারণ এটা। হ্যাঁ, এটা এখানে মানে এক কথায় বলে দেবে, যদি বলা যায় থেরাপি বলো, বায়োলজিক্যাল থেরাপির মধ্যে যা বলবে যে সবসময় অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ দেয়। তারপরে যে বেনজোদিয়াপাইনস যেমন নাম, আরো কয়েকটা যে কঠিন নাম আছে, ওই যে মোনোয়ামিন অক্সিডাইজ, তারপরে ওই যে ফ্যালেনজাইন একটা দিছে, এটা কোন তারপরে জায়গায়, কোন জায়গায় সেরোটোনিন। এটা? এই যে 137 পৃষ্ঠার প্রথমে দেখ। 137 পেজ প্রথমের দিক দিয়ে। ও মানে বায়োলজিক্যাল 137 পৃষ্ঠা। ট্রিটমেন্টের ক্ষেত্রে যায়া শুধু বলে যাবি বেনজোডিয়াজাপাইনসের মানে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস গুলাই বেশি দেয়। এগুলার ওই যে যেমন সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরস এটা আছে, তারপর ফ্লাক্সাটাইন আছে, এইগুলা। আর এইগুলা ট্রিটমেন্টের ওই যে ডিপ্রেশনের ট্রিটমেন্টের ক্ষেত্রে এই করে, কারণ আমরা আগেই পড়ছি ফোবিয়ার সাথে ডিপ্রেশনের একটা কমরবিডিটি আছে। পরে শেষে আবার একটু বলে দিবি যে যাই হোক এই ড্রাগস গুলার কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, এটুকু বললেই বায়োলজিক্যাল অ্যাপ্রোচ সবগুলার ক্ষেত্রে এই যে ড্রাগসের ব্যবহারই হয়। আর কগনিটিভের ক্ষেত্রে যে আমরা ভুল ধারণাগুলো নেই ওইগুলা সংশোধনের। আর সাইকো অ্যানালিটিকের ক্ষেত্রে ওই যে বিভিন্ন টেস্টের ইয়ার ক্ষেত্রে বিহেভিয়ারালের এটাও এটা। তাহলে আমাদের ফোবিয়াটা শেষ হয়েছে, ফোবিয়া এটা শেষ। একটু বড় ছিল, না বুঝলে বলতে পারোস, আমি যতটুকু পারবো এর চেয়ে মানে চেষ্টা করতেছি। আচ্ছা নাই দোস্ত আচ্ছা ঠিক আছে, বুঝছি আমি। আচ্ছা ওসিডি অনেক ভালো বুঝাইছস। হ্যাঁ অনেক ভালো হয়েছে। আচ্ছা ওসিডি এই যে সাইকোঅ্যানালিটিক থিওরিটাকে বোঝানো যাবে ওসিডি, আর বাকিগুলো সম্ভবত পড়া লাগবে। হ্যাঁ এখন কেউ ওইটাতে চলে যাবো, ওসিডি পেনিকিটি এগুলা লাগবে না। না না, সিরিয়ালি পড়া, সমস্যা নেই। পরে পড়তে পারবি নাকি? হ্যাঁ পারমো সমস্যা নাই, যেহেতু ওই যে ডেট পরিবর্তন হয়েছে পড়াই সমস্যা নাই। আচ্ছা আচ্ছা দোস্ত 2 মিনিট একটু অপেক্ষা কর, একটু প্রস্তাব করে আসি। হ্যাঁ 6 মিনিট আছে, 6 মিনিটের মধ্যে অফ হয়ে যাবে। আচ্ছা হাতে নতুন আইডি দে। और কি হইছে? হ্যাঁ, 2 মিনিট এ পর মাফি কর। মাফি 2 মিনিট। মাফি রে ভাই মাফি হ্যাঁ ইয়া বল। লিংক দে নতুন তুই লিংক দে কম্পিউটার থেকে। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, আর আমার ফোনে তো দিতে ফোনে চার্জ দিতে হবে এখন। নতুন লিংক আমি কেমন কম্পিউটার লিংক তুই এখানে সময় শেষ প্রায়। শেষ বলতে আমারও তো 40 মিনিট করে থাকে। দে তোরটা দে আমার